কৃষ্ণ। হরিবাসর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি ক্লিক করুন। হরে কৃষ্ণ। আমি আরেকবার স্বাগত জানাই। আমার সামনে যে একঝাঁক ইউথ জেনারেশনের প্রতিনিধি রয়েছেন, আপনাদের সকলকে হার্দিক স্বাগত, ওয়েলকাম জানাই। আমাদের এই ক্লাসটি হচ্ছে ইউথ স্পিরিচুয়াল ক্লাস। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকের পর্বের প্রথম অংশে আমরা আগের দিনের ক্লাসের একটি সংক্ষিপ্ত রিক্যাপিচুলেশন করে নেব, কারণ আগের দিন অনেকে ছিলেন না, বা যারা ছিলেনও তাদের পক্ষেও আজকের ক্লাসটা কানেক্ট করতে তাতে সুবিধা হবে। আমরা আগের দিন আলোচনা করেছিলাম প্রথম অংশে যে মানুষ আর পশুর মধ্যে সিমিলারিটি কি কি আর স্পেশালিটি কি কি মানুষের মধ্যে। আমরা বলেছিলাম চারটি জিনিস কমন। মানুষ এবং পশুরা আহার করে, তারা ঘুমায়, তারা বংশ রক্ষা করে এবং তারা আত্মরক্ষার চেষ্টা করে। আমরা এটিও বলেছিলাম ইন্টেলিজেন্স, বিচারবোধ, এগুলি যে শুধু মানুষের রয়েছে তা নয়, পশুদের মধ্যেও রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে পশুদের মধ্যে এতটাই ইন্টেলিজেন্স রয়েছে যেটা এমনকি মানুষের মধ্যেও নেই। একটা উদাহরণ হিসেবে আমরা আলোচনা করেছিলাম যে সাইবেরিয়া থেকে যে সমস্ত পাখিরা, পরিযায়ী পাখিরা প্রতি শীতকালে আলিপুর চিড়িয়াখানায় আসে উইদাউট এনি কম্পাস, উইদাউট এনি হেল্প অফ ট্রাফিক কন্ট্রোল, এয়ার ট্রাফিক কন্ট্রোল, তারা আসে সুদূর সাইবেরিয়া থেকে একদম নিখুঁত লক্ষ্যে তারা দৌড় শুরু করে, উড়ান শুরু করে এবং ঠিক আলিপুর চিড়িয়াখানায় আসে, বা কোনো কোনো ক্ষেত্রে অন্য বিভিন্ন জায়গায় যায়। কি পরিমাণ বুদ্ধিমত্তা তাদের রয়েছে, যেখানে কিনা একজন ট্রেন্ড পাইলট তার 10, 15, 20 বছরের অভিজ্ঞতা সত্ত্বেও উইদাউট হেল্প অফ কম্পাস অ্যান্ড এয়ার ট্রাফিক কন্ট্রোল তার প্লেনকে উড়িয়ে নিয়ে ভারতবর্ষ থেকে সাইবেরিয়ায় যেতে পারবেন না। তাহলে কোনো কোনো দিক থেকে পশুদের বুদ্ধি মানুষের থেকে উন্নত। তা সত্ত্বেও মানুষকে কেন জীব শ্রেষ্ঠ বলা হয়? আমরা বলেছিলাম কারণ মানুষের মধ্যে এই প্রশ্ন করার ক্ষমতা রয়েছে যে আমরা কেন দুঃখ পাচ্ছি, আমাদের কেন বারবার জন্ম মৃত্যু হয়, আমরা চাই না তবু আমাদের বয়স বেড়ে যায়, চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, কেন কেন কেন? এই যে কোয়েরি, এই যে কেন প্রশ্ন করা এবং এটিকে সমাধান করার চেষ্টা করা, রিসার্চ করার চেষ্টা করা, কি করে আমাদের সমস্যাগুলির পার্মানেন্ট সলিউশন বের করা যায়, এটি মানুষেরা পারে, এটি পশুরা পারে না। এই যে এনকোয়ারি, এই এনকোয়ারির নাম হচ্ছে অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা। বৈদিক সূত্রে তার উল্লেখ রয়েছে। এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব। আমরা বলেছিলাম শ্রীমদ্ ভাগবতম উল্লেখ রয়েছে আহার নিদ্রা ভয় মৈথুন সমান্নম এতদ পশুভীর নরানম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথুন এগুলি কমন। আনকমন হচ্ছে ধর্ম জিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসা। যে সমস্ত মানুষদের মধ্যে এই এনকোয়ারি নেই, যারা এই তত্ত্ব জিজ্ঞাসা করে না, যারা জীবনের সমস্যাগুলির পার্মানেন্ট সমাধান করার চেষ্টা করে না, ভাগবতম বলছে ধর্মেন হীনা পশুভি সমানা, তারা পশুর সমান। তারা মানুষের শরীর পেলেও তাদের চেতনা, কনসাসনেস পশুর পর্যায়েই রয়ে গেছে। আমরা তারপরে আলোচনা করেছিলাম স্কুল কলেজে যে সমস্ত বিদ্যা আমরা আয়ত্তে করেছি সেগুলি সবটাই আপেক্ষিক সত্য, রিলেটিভ ট্রুথ, এবং এগুলি প্রতিনিয়ত পাল্টাচ্ছে। দেখবেন সিলেবাস আপডেট হয়, যেটা আমরা বাচ্চাবেলায় পড়েছি দেখা যাচ্ছে আজকে তার অনেক কিছুই ভুল প্রমাণিত হয়েছে, এবং তখন সিলেবাস পাল্টেছে, বই পাল্টেছে।
কাজেই স্কুল কলেজ ইউনিভার্সিটির যে বিদ্যা সেগুলি পার্মানেন্ট ট্রুথ নয়, অনেক কিছুই টেম্পোরারি ট্রুথ। পরের বছরে সেগুলি পাল্টে যেতে পারে। এডিশন হয়, এডিশন কেন হয় না ভুল ত্রুটিগুলিকে ঠিক করার জন্য। তাহলে এগুলি রিলেটিভ নলেজ, কিন্তু একটি অ্যাবসলিউট নলেজ রয়েছে, পরম সত্য, যেটি কিনা নির্ভুল। কেন নির্ভুল সে প্রসঙ্গে বলেছিলাম, জ্ঞান লাভের তিনটি পন্থা। একটি হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলির মাধ্যমে জ্ঞান লাভ। যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি বিভিন্ন ত্রুটির দ্বারা আচ্ছন্ন, ফল্টি, তাই সেই জ্ঞান লাভটাও ফল্টি হতে বাধ্য। 2 নাম্বার পন্থা থ্রু মেন্টাল স্পেকুলেশন, অনুমান। তো আমাদের মন যেহেতু নির্ভুল নয়, অতএব এই পন্থাতেও জ্ঞান লাভটি ভুল হতে বাধ্য। থার্ড ওয়ে আমরা বলেছিলাম শব্দ প্রমাণ, থ্রু ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন। বেদ প্রমাণ, শ্রুতি প্রমাণ। যেহেতু বেদ অপৌরুষেয়, বেদ এমন একজনের কাছ থেকে আসছে যিনি ত্রুটি মুক্ত, যার মধ্যে কোনো ফল্ট নেই, যার ইন্দ্রিয়গুলি পিওর, যার মন পিওর, আমাদের মতন ইমপিওর নয়। যেহেতু সোর্স পিওর, অতএব সেই সোর্স থেকে আমরা যে নলেজ পাচ্ছি সেটিও পিওর। সেই নলেজটি হচ্ছে অ্যাবসলিউট নলেজ, ভেদিক নলেজ। এবং আমাদেরকে সেই বেদিক নলেজটা সম্পর্কে ধারণা করতে হবে। যদি আমরা মানুষ হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে কিন্তু এই কালচারটা আমাদের করতে হবে। আমরা নিজেদেরকে মানুষ বলে গর্ব করব, অথচ পশুরা যা করে সেই কাজগুলি আমরা করব আর একটু সফিস্টিকেটেড ওয়েতে, অর্থাৎ খাবো, ঘুমাবো, বংশ রক্ষা করব আর ডিফেন্স করব। তো এই কাজগুলি যদি আমরা কেবল করে থাকি, তাহলে আমরা উন্নত পশু কিন্তু মানুষ নই। আমরা সফিস্টিকেটেড অ্যানিম্যাল হতে পারি, কিন্তু হিউম্যান নই, যদি আমরা এই তত্ত্ব জিজ্ঞাসা না করি। তাহলে হিউম্যান হতে গেলে আমাদেরকে অ্যাবসলিউট নলেজ লাভ করার চেষ্টা করতে হবে। অ্যাবসলিউট নলেজটা আমরা বললাম বৈদিক জ্ঞান বা বৈদিক শাস্ত্র। আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমরা ঠিক এখান থেকেই আমাদের আলোচনা শুরু করব। শেষ ভাগে আপনাদের জন্য আমরা আনমিউট করে দেব, আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনগুলিকে সঠিকভাবে অ্যাড্রেস করতে। তো আজকে আমরা শুরু করছি এই জায়গা থেকে যে বৈদিক শাস্ত্র কি। শব্দ প্রমাণের লিখিত রূপ হলো বৈদিক শাস্ত্র। এর মধ্যে কি কি রয়েছে? 4টি বেদ, 108টি উপনিষদ, 18টি পুরাণ, রামায়ণ, মহাভারত, এই সব কিছুই বৈদিক প্রমাণের মধ্যে। বলা হয় প্রায় বৈদিক প্রমাণে বা বৈদিক সাহিত্যে 100 কোটি সংস্কৃত শ্লোক রয়েছে। ট্রাই টু ইমাজিন, 100 কোটি সংস্কৃত শ্লোক রয়েছে বৈদিক সাহিত্যগুলিতে। বিভিন্ন যারা মহান ঋষি মুনি, তারা কি লিখেছেন আমাদের জন্য। এই 100 কোটি শ্লোক, এটি কি চারটিখানি কথা? 100 কোটি শ্লোক রচনা করা, এগুলো সবটাই কি তাদের কিছু মনোগত ধারণা? তো আমরা মানুষের শরীর নিয়ে এলাম, আমরা একটু রিসার্চ করব না, জানার চেষ্টা করব না যে আমাদের পূর্বপুরুষ যারা আমাদের একান্ত ওয়েল উইশার, একান্ত শুভাকাঙ্ক্ষী, তারা আমাদের জন্য কি দিক নির্দেশ করে গেছেন, তারা আমাদের জন্য কি মূল্যবান সম্পদ রেখে গেছেন, আমাদের রিচ হেরিটেজটা কি, আমাদের সনাতন কালচার, সনাতন ঐতিহ্যটা কি, এটি আমরা একবার জানার চেষ্টা করব না? কেউ বলতে পারেন এগুলি জানা মানে সময় নষ্ট। যদি ধরেও নিই সময় নষ্ট, আমরা কি আমাদের সময় অনেক রকম ভাবে নষ্ট করি না?
খেলা দেখে, সিনেমা দেখে, গল্প করে, আড্ডা দিয়ে আমরা কত সময় নষ্ট করেছি এবং করব। যদি তার মধ্যেই আমরা আমাদের মূল্যবান সময়ের একটু অংশ আমাদের পূর্বপুরুষরা আমাদের কল্যাণের জন্য, আমাদের একান্ত মঙ্গলের জন্য কি রেখে গেছেন, কি লিখে গেছেন, কি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, যদি সেটি একটু জানার চেষ্টা করি, এনকোয়ারি করার চেষ্টা করি, এতে ভুল কোথায়? ভুল তো কিছুই নেই, বরং এতেই আমাদের পরম লাভ, এতেই আমাদের অ্যাবসলিউট প্রফিট। কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিদ্যা কখনো আমাদের জীবনের সমস্যার পার্মানেন্ট সলিউশন করতে পারবে না। আমাদের জীবনের পার্মানেন্ট প্রবলেম কি কি? আমরা আগের দিনকে বলেছি 4টি প্রবলেম হচ্ছে পার্মানেন্ট। সেটা কি? না, জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। যদি আমরা বডি শব্দটিকে বিশ্লেষণ করি, আমরা অনেকেই মনে করি যে আমরা একটি শরীর। তা যদি তাহলে কি পাচ্ছি আমরা একটু দেখি। বি, বডির মূল প্রথম অক্ষর হচ্ছে বি। বি মিন্স বার্থ। নেক্সট ও, O means old age. Next, D. D means death. Next, Y. Y means যমরাজ। মৃত্যুর পর যার সাথে আমাদের হ্যান্ডশেক করতে হয়, যমরাজ। তাহলে এই জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি, এই 4টি হচ্ছে আমাদের মূল সমস্যা। মূল সমস্যা, বাকিগুলি টেম্পোরারি সমস্যা। কিন্তু আমরা অনেক সময় এমন বোকার মতন চিন্তা করি, আমরা কি করি, যেগুলো টেম্পোরারি সমস্যা সেগুলিকে আমরা সলিউশন করার জন্য সারা জীবন চেষ্টা করি। আমরা চেষ্টা না করলেও তার সলিউশন বেরোবে, কারণ এগুলো, এর নেচারটাই হচ্ছে টেম্পোরারি নেচার, আজকে আছে কাল থাকবে না। কিন্তু যেগুলি আমাদের পার্মানেন্ট প্রবলেম, সেগুলির পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা সময় দিই না। এখানেই আমাদের মূর্খামি। তো যারা স্পিরিচুয়ালিস্ট তারা কি করেন, তারা টেম্পোরারি প্রবলেমগুলোকে সহ্য করার চেষ্টা করে আর পার্মানেন্ট প্রবলেমকে সলিউশন করার চেষ্টা করে। এটি বুদ্ধিমত্তা। অনেকে ভাবতে পারেন এগুলোর তো কোনো পার্মানেন্ট সলিউশন নেই। ভুল ধারণা। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির পার্মানেন্ট সলিউশন আছে। যেহেতু আমরা ওই ব্যাপারে চেষ্টা করি না, রিসার্চ করি না, এনকোয়ারি করি না, তাই সেই সলিউশনের রাস্তাটা আমাদের কাছে অজানা। যখন আমরা বেদ শাস্ত্র পড়ব, ভগবদ গীতা পড়ব, সেগুলি পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো এই আমাদের যেটা 4টে মূল সমস্যা তার পার্মানেন্ট সলিউশন আছে। এবং যদি আমরা সেই ভাবে চেষ্টা করি, ভগবদ গীতা যেটা আমাদের বলছেন, তাহলে আমরা এক জীবনেই এগুলির পার্মানেন্ট সলিউশন বের করতে পারবো। তো দেখুন আমাদের তাহলে কি করা উচিত। আমাদের বুদ্ধিমত্তাকে আমরা যদি দিনে অল্প একটু সময় এই কাজে ব্যয় করি, হোয়াট ইজ রং উইথ ইট? আমরা কত সময় নষ্ট করি, দিনে 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা।
আমরা কেন আমাদের সমস্ত সমস্যার পার্মানেন্ট সলিউশন করার জন্য ব্যয় করব না? আমি খুব খুশি যে আপনারা সবাই যারা ক্লাস করছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ভাবছেন যে কি করে এটাকে পার্মানেন্টলি সলভ করা যায়। আসুন আমরা ধীরে ধীরে সেই দিকে এগোবো। যদি আপনারা আমাদের ক্লাসগুলি কন্টিনিউয়াসলি করেন তো ডেফিনেটলি আমরা সেই সমস্ত প্রবলেমগুলির পার্মানেন্ট সলিউশন আস্তে আস্তে বের করতে পারবো। আমাদের সোল পারপাসটাই হচ্ছে এটা। অনেকে বলতে পারেন যে বেদ শাস্ত্র মানবো কেন? বেদ শাস্ত্রের মধ্যেও অনেক ভুল ত্রুটি থাকতে পারে। না, বেদ শাস্ত্রের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, কারণ আমরা প্রথমেই একবার উল্লেখ করেছি এমন একটি সোর্স থেকে এগুলি আসছে, যেই সোর্সটি হচ্ছে অভ্রান্ত, যার ভুল হতে পারে না। সেই সোর্সটি কি? সেই সোর্স হচ্ছেন গড। বেদ আসছে ডাইরেক্ট ফ্রম গড, কৃষ্ণ। যেহেতু কৃষ্ণ অভ্রান্ত, অতএব এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে না। কেউ প্রশ্ন করতে পারেন যে ডাইরেক্ট গড কি এগুলি লিখেছেন? এটা কেমন করে সম্ভব? দেখুন, আমরা এই ক্লাসটি করছি পুরোটাই যুক্তি তর্কের মাধ্যমে, আর্গুমেন্টের মাধ্যমে। কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করতে আমি কাউকে ইনভাইট করছি না। জাস্ট হৃদয়কে ওপেন করে, হার্টকে ওপেন করে আর্গুমেন্ট দিয়ে চিন্তা করুন। যদি কোনো জায়গায় মানতে অসুবিধা হয়, প্লিজ নোট ইট ইন ইউর নোটবুক। যখন আমরা এই ক্লাসের শেষে কোয়েশ্চেন আনসার ফোরাম চালু করব, তখন আপনারা হ্যান্ড রেজ করবেন, প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলিকে সঠিকভাবে অ্যাড্রেস করতে। তাহলে বেদ শাস্ত্র আমরা বললাম সরাসরি ভগবানের থেকে এসেছে, তাই সেটি অভ্রান্ত। তো ভগবানের থেকে এলো কেমন করে? ব্যাসদেব এগুলি লিখেছেন আজ থেকে 5000 বছর আগে। তার লেখার আগে এগুলি ছিল না? এগুলি ছিল, এগুলি শ্রুতি আকারে ছিল। তখন ঋষিরা মনে রাখতেন। তো ঋষিদের মাথায় এলো কি করে? দেখুন, যেটা অ্যাবসলিউট ট্রুথ সেটি সবসময় ট্রুথ। কোনো কোনো সময় সেগুলিকে আমরা বুঝতে পারি, ধরতে পারি, কোনো কোনো সময় ধরতে পারি না। যেমন ধরুন, একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। মহাকর্ষ সূত্র, ল অফ গ্র্যাভিটেশন, ইনভেন্টর কে? একজন হাত তুলুন যিনি বলবেন। আপনারা সকলেই জানেন, তবু জাস্ট আমরা একটু জানতে চাইছি। ঋত্বিজা ভট্টাচার্য, আনমিউট করুন। হ্যাঁ প্রভু, আইজ্যাক নিউটন। থ্যাংক ইউ, গুড। তো এটা আমাদের সবারই জানা জিনিস। আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। তার আবিষ্কার করার আগে কি সূত্রটা ছিল না? ছিল। তার আবিষ্কার করার আগেও সূত্রটি ছিল। নিউটন, আইনস্টাইন, অন্যান্য সমস্ত বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছেন, আবিষ্কার করার আগেও সেগুলি ছিল। কিন্তু তারা যেহেতু সেগুলি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেননি, চর্চা করেননি, তাই তাদের হৃদয়ে সেই সত্যগুলি প্রকাশিত হয়নি। এইমাত্র। তার আগেও ছিল। নিউটনের জন্মের আগেও আপেল গাছ থেকে মাটিতে পড়তো, কিন্তু কেউ প্রশ্ন করেনি, কেউ জানার চেষ্টা করেনি কেন পড়ছে। উনি চেষ্টা করলে উনি পেয়ে গেছেন। তেমনি ঋষি মুনিদের হৃদয়ে আসার আগেও বেদ ছিল, ভগবদ গীতা ছিল, সত্যটা ছিল। যে সমস্ত ঋষি মুনি, তারা এক প্রকারের স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, তারা যখন এগুলিকে নিয়ে চর্চা করলেন, দীর্ঘ সময় কালচার করলেন, এনকোয়ারি করলেন, তখন ধীরে 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 এই সত্যগুলি তাদের হৃদয়ে প্রকাশিত হয়েছে। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। ডিভাইন নলেজটা সবসময় ভগবানের আশীর্বাদে হৃদয়ে প্রকাশিত হয়। অতএব এই যে স্পিরিচুয়াল নলেজ, এটি ভগবানের থেকে এসেছে। এই সত্যটি বরাবরই ছিল। যখনই বিভিন্ন ঋষি মুনি কালচার করেছেন,
তাদের হৃদয়ে প্রকাশিত হয়েছে। ধরুন আজকে আমরা এই বেদিক নলেজ সম্পর্কে ইগনোরেন্ট অনেকেই, কারণ আমরা কালচার করিনি, আমরা চিন্তা ভাবনা করিনি। কিন্তু এখন আমরা চিন্তা ভাবনা শুরু করছি, আস্তে আস্তে দেখবেন আমাদের হৃদয়ে এগুলি প্রকাশিত হবে। এটা একদম খুব কমন সেন্স। যিনি যেটিকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, রিসার্চ করবেন, তিনি আস্তে আস্তে সেই বিদ্যাটাতে এক্সপার্ট হয়ে উঠবেন। আমরা যদি চেষ্টা করি, আমরা ওই স্পিরিচুয়াল সায়েন্সে এক্সপার্ট হয়ে উঠব। অতএব এইভাবেই ঋষিমুনিরা এই সায়েন্সে এক্সপার্ট হয়ে উঠেছেন এবং তারা আমাদের জন্য এই বইগুলি লিখে গেছেন। ঠিক যেমন আইনস্টাইন থেকে নিউটন, তারা মেটেরিয়াল সায়েন্সে এক্সপার্ট হয়ে উঠেছেন এবং আমাদের জন্য তাদের রিসার্চের সমস্ত সাবজেক্টগুলি লিখে গেছেন, যেগুলি পড়ে আমরা উপকৃত হচ্ছি। তাহলে যদি অথরিটি প্রপার হয়, তাদের কাছ থেকে আমরা যা পাবো সেগুলিও প্রপার নলেজ হবে এবং সেগুলির দ্বারা আমরা বেনিফিটেড হব। তো এই হলো বৈদিক শাস্ত্রের সোর্স। এখন তাও যদি কারোর প্রশ্ন থাকে যে আমরা এটি পড়বো কেন, আমরা কিছুটা আলোচনা করেছি। যদি আরেকটু আমরা এটা নিয়ে চর্চা করি যে আমরা বেদ শাস্ত্র বা ভগবদ গীতা পড়বো কেন, পড়বার আগে আমাদের শিওর হতে হবে যে এটা আদৌ পড়ার প্রয়োজন আছে কিনা। দেখুন আমরা সকলেই ব্যস্ত বিভিন্ন ফিল্ডে, তো আমরা আমাদের কর্মব্যস্ত জীবন থেকে একটা অংশ ব্যয় করব কোনো কিছু জানবার কারণে। তার আগে আমাদের কনভিন্স হওয়া প্রয়োজন, আদৌ কি এটি জানার প্রয়োজন আছে, আমরা কেন এটি জানবো। যদি নাই বা জানি, তাতে আমাদের লস কি, এগুলি আমাদের অ্যাড্রেস করতে হবে। তাহলে আমাদের জানবার আগ্রহটা ঠিকঠাক ভাবে তৈরি হবে। ধরুন আমরা কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনলাম, হতে পারে ওয়াশিং মেশিন, হতে পারে এসি বা অন্য কিছু। সেই মেশিনের সঙ্গে একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া হয়, হাউ টু ইউজ দ্যাট ডিভাইস। সেই ম্যানুয়ালটা পড়লে আমরা বুঝতে পারি যে কেমন করে মেশিনটি ইউজ করতে হবে। তো এই ইউনিভার্স কে তৈরি করেছেন? সৃষ্টি যখন রয়েছে, স্রষ্টাও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে স্রষ্টা কে? কেউ কি দাবি করেছেন আজ পর্যন্ত, এক্সেপ্ট কৃষ্ণ, কেউ কি দাবি করেছেন যে আমি সবকিছু সৃষ্টি করেছি? যদি আপনাদের মনে হয় কেউ দাবি করেছেন, প্লিজ ফিল ফ্রি টু রাইট ইন চ্যাট বক্স। কারোর কাছে এরকম কোনো তথ্য রয়েছে যে কেউ দাবি করেছেন আমি সবকিছু সৃষ্টি করেছি? এমনকি এই দাবিটা পর্যন্ত কারোর সাহস হয়নি করার, কারোর সাহস হয়নি। একমাত্র গড, তিনি দাবি করেছেন যে আমি সৃষ্টি করেছি। গডের অনেক নাম, গডের নাম কৃষ্ণ, মোহামেডানরা গডকে আল্লাহ বলেন, ওকে, নো প্রবলেম, গড তো একজনাই। সূর্যের অনেক নাম হতে পারে, সূর্য একটাই। অতএব একমাত্র গড দাবি করেছেন এবং সেই দাবিটা খুবই যথাযথ। তিনি এটা সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তিনি ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাঠিয়েছেন, সেগুলি হলো স্ক্রিপচার, বেদ, উপনিষদ, টু সাম এক্সটেন্ট বাইবেল, কোরআন। যদিও বাইবেল, কোরআন এগুলি হচ্ছে পকেট ডিকশনারির মতন, আর বেদ হচ্ছে লার্জ ভলিউম অক্সফোর্ড ডিকশনারি। এখানে সমস্ত রকম প্রশ্নের ডিটেল আলোচনা রয়েছে। আমরা বললাম 1 কোটি শ্লোক, সংখ্যাটাই বলে দেয় কত বিশদে এখানে আমাদের প্রবলেম সলিউশনের বিষয়টি আলোচনা করা রয়েছে। অতএব একটা যন্ত্র আমরা নিলাম বা একটা যন্ত্রের মধ্যে আমরা রয়েছি, তার ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা পড়লাম না, তাহলে এটা মহা ভুল। অবশ্যই আমাদেরকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল পড়তে হবে, তাহলে আমরা ঠিকঠাক ভাবে এগুলি ব্যবহার করতে পারবো। তা না হলে কিন্তু আমাদের প্রপার ইউজ আমরা করতে পারবো না। এবং বেদ যে অভ্রান্ত, তার অনেক উদাহরণ দেওয়া যায়। আজকের বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছেন যেগুলি অলরেডি বেদে দেওয়া রয়েছে।
যেমন ধরুন পরমাণু। পরমাণু কে আবিষ্কার করেছিলেন? একটু চ্যাট বক্সে লিখুন। অ্যাটম, হু ইনভেন্টেড দ্য অ্যাটম? দেখি আপনাদের কতটা মনে রয়েছে। আপনারা সবাই জানেন অ্যাটম কারোর মনে নেই? দেখি, ইয়েস, জন ডাল্টন। অঙ্কিত পাত্র, জন ডাল্টন লিখেছেন, আরো অনেকে লিখেছেন, সৃজা, জন ডাল্টন লিখেছেন। এনিওয়ে, থ্যাংক ইউ। জন ডাল্টন হচ্ছেন পরমাণুর আবিষ্কর্তা। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা পরমাণু সম্পর্কে লিখে গেছেন, অন্ডান্তরস্থ পরমাণু চ অন্তরস্থম। ডিটেল ডেসক্রিপশন দেওয়া রয়েছে। অণু, মলিকুল আবিষ্কর্তাকে অ্যাভোগাড্রো, কিন্তু তার অনেক আগে ঋষি কনাদ এই অণু সম্পর্কে সবটি লিখে গেছেন। এমনকি যে তত্ত্বের জন্য আইনস্টাইন এত বিখ্যাত, তার আপেক্ষিকতাবাদ, রিলেটিভিস্টিক থিওরি, তো সেটিও কিন্তু ভাগবত পুরাণে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ করা রয়েছে। কলম্বাস জানতেন না 7টি মহাদেশ রয়েছে। কলম্বাসের আগে কেউ জানতেন না, অথচ আমরা বহু প্রাচীন কাল থেকেই বলে আসছি 7 সাগর, সপ্ত সাগর। হ্যাঁ, এটা ভারতীয়রা বহু প্রাচীন কাল থেকে বলে আসছে, কলম্বাসের আবিষ্কারের অনেক আগে থেকে। তারা কোত্থেকে জানলেন? শাস্ত্র থেকে। তো এইভাবে আমরা দেখতে পাই, শ্রীমদ ভাগবতম যদি আপনারা পড়েন অবাক হয়ে যাবেন। 3rd ক্যান্টো পড়লে বর্তমানে আধুনিকতম আবিষ্কার গাইনোকোলজির ব্যাপারে, একজন মায়ের শরীরে একটি ভ্রূণ কিভাবে আস্তে আস্তে বড় হয়, তো গাইনোকোলজিস্টরা সেটি আবিষ্কার করেছেন। বর্তমানে আমরা জানি তাদের জন্মের হাজার হাজার বছর আগে শ্রীমদ ভাগবতমে তার একদম ডিটেইল ডেসক্রিপশন দেওয়া রয়েছে, কোন কোন সপ্তাহে ভ্রূণের বৃদ্ধি কতটা হয়। এমনকি বিজ্ঞানীরা যেটা আজকেও জানেন না, কোন কোন সপ্তাহে সেই ভ্রূণটির কনসাসনেসের ডেভেলপমেন্ট কতটা হয়, চেতনার বিকাশ কতটা হয়, সেইটা পর্যন্ত ভাগবতম বলে দিচ্ছে, যেটা আজও বিজ্ঞানীরা জানেন না। বিজ্ঞানীরা মনের কোনো সংজ্ঞা দিতে পারেননি। মন কি? কারণ তারা তো নিজের চোখে না দেখে বিশ্বাস করেন না। তারা বলেন, যদিও এটি ভ্রান্ত, তা মনকে দেখা যায় না, অতএব তারা মনকে ডিফাইন করতে পারেন না। কিন্তু বেদ শাস্ত্রে পরিষ্কার বলা রয়েছে, হ্যাঁ, মন হচ্ছে সাটল ম্যাটার। মন, বুদ্ধি, অহংকার সূক্ষ্ম বস্তু, এরা ম্যাটার। কিরকম ম্যাটার? সাটল ম্যাটার। তো এরকম বিবরণ আমরা পেয়ে থাকি। জগদীশচন্দ্র বসুর জন্মের আগে, তার আবিষ্কারের আগে কেউ বিশ্বাস করতো না গাছের প্রাণ আছে, তাই না? জগদীশচন্দ্র বসু এটি পৃথিবীকে জানালেন। অথচ 5000 বছর আগে যে সমস্ত শাস্ত্রগুলি ব্যাসদেব লিখেছিলেন, সেখানে পরিষ্কার বলা রয়েছে, জলজা নবলক্ষানি স্থলজা লক্ষ বিংশতি। এই শ্লোকটিতে বলা রয়েছে যে গাছের প্রাণ আছে। দেখতে পাচ্ছি আমরা বেদ শাস্ত্রে কত নিখুঁত ভাবে সবকিছুকে ডেসক্রাইব করা হয়েছে, যেটি কিনা বর্তমানের আধুনিক বিজ্ঞানীরা এখনো সবটার সন্ধান পাননি। এরকম সারা রাত্রি ধরে আলোচনা করা যায় যে আমাদের শাস্ত্রগুলি কত নিখুঁত, এবং শাস্ত্রে যেগুলি ফোরকাস্ট করা রয়েছে সেগুলিও নিখুঁতভাবে মিলে যাচ্ছে। চৈতন্য মহাপ্রভু মাত্র 550 বছর আগে পৃথিবীতে এসেছেন, অথচ শ্রীমদ্ ভাগবতম 11 ক্যান্টোয় তার আসার ফোরকাস্ট করা রয়েছে সম্পূর্ণভাবে। তিনি কোথায় জন্মাবেন, তার বাবা মায়ের নাম কি হবে, তিনি কি করবেন, জন্মের আগে থেকে সব বলে দেওয়া রয়েছে। চিন্তা করুন আমাদের হেরিটেজ কত উন্নত। শুধু তাই নয়, আজ থেকে 4 লক্ষ বছরেরও অনেক পরে
ভগবান আসবেন অ্যাজ কল্কি, তার পিতামাতার নাম কি হবে, তিনি কোথায় জন্মগ্রহণ করবেন, তিনি কি কাজ করবেন, সমস্ত কিছু ইন অ্যাডভান্স বলে দেওয়া রয়েছে। এর আগের ফোরকাস্ট গুলিও অক্ষরে অক্ষরে মিলে গেছে, এর পরের ফোরকাস্ট গুলিও অক্ষরে অক্ষরে মিলে যাবে। তো এরকম বহু এক্সাম্পল আমরা নিতে পারি, যার থেকে বুঝতে পারা যায় যে বৈদিক শাস্ত্র অভ্রান্ত। তাহলে আমাদেরকে এই বৈদিক শাস্ত্র এটি আমাদের কালচার করতে হবে। সপ্তাহে একটা দিন যদি আমরা 1 ঘন্টা একটু আলোচনা করি, তাহলে কোথায় অসুবিধা? বরং একটা অজানা জগৎ, একটি মহান বিজ্ঞানের দরজা আমাদের চোখের সামনে খুলে যাবে। তাই এটা খুব সিরিয়াসলি আমাদেরকে চেষ্টা করা উচিত। তা না হলে আমরা নিজেদেরকেই একটি অ্যাবসলিউট ট্রুথ থেকে বঞ্চিত করব। এখন প্রশ্ন হচ্ছে যে বেদ শাস্ত্র আমরা জানবো, মানলাম, এতক্ষণ ধরে আমরা কনভিন্সড হলাম নিশ্চয়ই এটি জানার প্রয়োজন আছে। কিভাবে জানবো? জানবার পদ্ধতিটা কি? জানবার পদ্ধতি দুটো, শুধু বেদশাস্ত্র নয়, যে কোনো বিষয়ে জানবার পদ্ধতি দুটো। সেটা মেটেরিয়াল সায়েন্স হতে পারে, সেটা মিউজিক্যাল সায়েন্স হতে পারে, সেটা স্পিরিচুয়াল সায়েন্স হতে পারে। দুটি উপায়ে জানা যায়, দুটি মেথড। কি কি সেই মেথডগুলি? একটি হচ্ছে ইন্ডাকটিভ মেথড, একটি হচ্ছে ডিডাকটিভ মেথড। আপনারা অনেকেই জানেন এগুলি সম্পর্কে, এই দুটি পদ্ধতি সম্পর্কে। তো কোনটার কি বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করব। প্রথম হচ্ছে ইন্ডাকটিভ মেথড বা অ্যাসেন্ডিং মেথড। অ্যাসেন্ডিং মেথডটা কি? নিজের চেষ্টার দ্বারা জ্ঞান লাভ করা, নিজের চেষ্টার দ্বারা, নিজের প্রচেষ্টা, নিজের অনুমান, নিজের স্পেকুলেশনের দ্বারা জ্ঞান লাভ করা, এটি হচ্ছে অ্যাসেন্ডিং মেথড। কিন্তু এই মেথডটা মোটেই কার্যকরী নয়। সিম্পল কিছু আমরা এক্সাম্পল নিলেই বুঝতে পারবো এই মেথডটা কার্যকরী নয়। যেমন ধরুন, একটা এক্সাম্পল নিচ্ছি, তো এটা জাস্ট এটা এই কারণেই নিচ্ছি যে এটা খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো। আমাদের পিতার নাম কি, এটা আমরা দুটো উপায় জানতে পারি, একটি অ্যাসেন্ডিং মেথড, একটি ডিসেন্ডিং মেথড, বা ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড। হু ইজ মাই ফাদার? ডিডাকটিভ মেথডটা কি? কোনো প্রপার সোর্স থেকে জানা, কোনো হতে পারে তিনি টিচার, হতে পারে তিনি মাদার, যাই হন না কেন, প্রপার সোর্স থেকে জেনে নেওয়া, এটি হলো ডিডাকটিভ মেথড। আর ইন্ডাকটিভ মেথড হচ্ছে বাই ইউর ওন এফর্ট, বাই ইউর ওন রিসার্চ, স্পেকুলেশন, এটি জানার চেষ্টা করা। এখন যদি আমাদের পিতার নাম কি আমরা ইন্ডাকটিভ মেথডে জানার চেষ্টা করি, তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষের ডিএনএ টেস্ট করতে হবে এবং তার সাথে আমার ডিএনএ ম্যাচ করাতে হবে। হয়তো আমার জীবনে 70-80 বছর লেগে যাবে সেই টেস্টের রেজাল্ট জানতে। এত বিপুল পরিশ্রম, বিপুল সময় ব্যয় করে হয়তো 80 বছর বয়সে, যদি আমি অতদিন বাঁচি আদৌ, তাহলে 80 বছর বয়সে গিয়ে জানলাম আমার পিতার নাম কি। আর একজন অত কিছুর ঝামেলার মধ্যে না গিয়ে মাকে জিজ্ঞেস করলো, মা আমার বাবার নাম কি? মা বললো তোমার বাবার নাম অমুক, জেনে গেল। এখন বলুন তো কোন মেথডটা সহজ এবং বেশি কার্যকরী? নিশ্চয়ই ডিডাকটিভ মেথড। অ্যাসেন্ডিং মেথডে পরীক্ষা নিরীক্ষার দ্বারা কোনো কিছু জানাটা প্রথমত ত্রুটিপূর্ণ, অনেক ফল্ট থাকতে পারে, আর অনেক সময় লাগতে পারে। কিন্তু ডিসেন্ডিং মেথডটা কার্যকরী। অনেকেই বলেন যে না, আমি নিজের বুদ্ধি দিয়ে জানবো, নিজের চেষ্টায় জানবো। এই কথাগুলি শুনতে খুব ভালো লাগে, বেশ মনে হয় যে বলছে তার প্রখর যুক্তিবোধ, সে একদম সংস্কার মুক্ত, এরকম একটা ভাব আসতে পারে এবং সেই গর্বে গর্বিত হয়ে বুক ফুলিয়ে সে বলতে পারে যে না না, তোমরা যা বলছো আমি সেটা মানবো না, বা তোমাদের শাস্ত্র যা বলছে
আমি সেটা মানতে রাজি নই। আমি নিজে খতিয়ে দেখব, নিজের বুদ্ধি দিয়ে বিচার করব, নিজে রিসার্চ করে বের করব। কথাগুলো শুনতে ভালো, কিন্তু বাস্তবে সেটি করা সম্ভব নয়। আচ্ছা, আমরা প্রথম যে এবিসিডি শিখেছি, এটা কি আমাদের নিজের রিসার্চের দ্বারা শিখেছি, না স্যার বলে দিয়েছেন এটা এরকম দেখতে, তাই আমরা ওটাকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করেছি? কোনটা? স্যার বলে দিয়েছেন, আমরা তখন প্রশ্ন করিনি, স্যার আমি কেন এইটাকে বি বলতে পারি না? মনে হতেই পারে যে বি এর যে চেহারা, তাকে আমি এ বলে ডাকবো, বা আমি আগে নিজে রিসার্চ করে বের করব যে কোনটাকে এ বলা উচিত। নো স্যার, ওটা করা সম্ভব নয়। আপনাকে প্রাইমারিলি স্যারের কথা শুনতে হবে। স্যারের কথা শুনুন, অ্যাকসেপ্ট করুন স্যারকে। আগে স্যারকে প্রপার স্যারকে চুজ করতে হবে। সেটা বাবা মা প্রপার স্যারকে চুজ করে আনেন, যিনি কিনা দক্ষ শিক্ষক, যিনি ভুল শেখাবেন না। সেটা ঠিক করতে হবে আগে, যে যিনি কিনা ঠিকঠাক শেখান, এবং তারপর শ্রদ্ধার সঙ্গে তার কথাটা গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শিখতে পারবো। বাচ্চাবেলা থেকে আজ পর্যন্ত বলুন তো, আমাদের কত স্যার কত ম্যাম শিখিয়েছেন? তারা যা কিছু বলেছেন আমরা অ্যাকসেপ্ট করেছি কিনা? অ্যাকসেপ্ট করেছি। অ্যাকসেপ্ট করেছি বলেই আজকে আমরা কিছুটা শিক্ষা দীক্ষা লাভ করেছি। আজকেও আপনারা অনেকে এখনো পড়ছেন কলেজে, ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স বা অন্য কিছু পড়ছেন। কলেজে ইউনিভার্সিটিতে স্যার যা বলেন, ম্যাম যা বলেন, সেটা অ্যাকসেপ্ট করেন কিনা? অ্যাকসেপ্ট করেন, করতেই হবে। কারণ সেই স্যার বা ম্যাম, তাদেরকে ইউনিভার্সিটি ভেরিফাই করে দেখে নিয়েছে যে তারা প্রপার সোর্স, তারা ভুলভাল শেখাবেন না, তাদের যোগ্যতা রয়েছে। অতএব সেই ইউনিভার্সিটির উপরে ভরসা করে সেই কোয়ালিফাইড টিচার যা বলেন সেটা আমরা অ্যাকসেপ্ট করি। দিস ইজ ডিডাকটিভ মেথড। তো আমরা এখনো পর্যন্ত যা কিছু শিখেছি বেশিরভাগটাই কিন্তু ডিডাকটিভ মেথড বা অবরোহ পন্থা। তো আমাদেরকে এই অবরোহ পন্থার মাধ্যমে স্পিরিচুয়াল সায়েন্সটাও শিখতে হবে। স্পিরিচুয়াল সায়েন্স শিখতে গেলেও টিচারের দরকার। অনেক সময় টিচারকে আমরা গুরু বলে থাকি। গুরু, টিচারের বাংলাই হচ্ছে গুরু বা ইংরেজি হচ্ছে গুরু। তাহলে এখানেও কিন্তু প্রথম একজন প্রপার টিচারের খোঁজ করতে হবে, যাতে উনি মিসগাইড করার সুযোগ না পান। অনেক টিচার রয়েছেন যারা মিসগাইড করেন, যারা নিজেরাই জানেন না প্রপার ট্রুথ কি, এবং তারা অন্যকেও মিসগাইড করেন। তো আমাদের খুব যত্নের সঙ্গে বিচার করে দেখতে হবে যে প্রপার টিচার কিভাবে আমরা পাবো, এবং তিনি যা বলবেন উইথ ডিউ রেসপেক্ট সেগুলি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে স্পিরিচুয়াল সায়েন্সটাও বুঝতে পারবো। এখন স্পিরিচুয়াল সায়েন্স বলতে তো বিশাল সম্ভার। আমরা বললাম 1 কোটি শ্লোক। এই ক্ষুদ্র জীবনে কার পক্ষে সম্ভব 1 কোটি শ্লোক পড়া? একটা ছোট বই পড়তেও আমাদের অনেক সময় হিমশিম খেতে হয়, সেখানে 1 কোটি শ্লোক আমরা কেমন করে পড়তে পারবো? এটি কিভাবে সম্ভব? তো বাস্তবিকভাবেই কলিকালে, এই যুগে সম্ভব নয় আমাদের পক্ষে 1 কোটি শ্লোক অধ্যয়ন করা। তাই ভগবান কি করেছেন? ভগবান আমাদের ভগবদ গীতা দিয়েছেন। তাতে আমাদের কি লাভ হয়েছে? না 1 কোটি শ্লোকের জায়গায় ভগবান ডিসকাউন্ট করে আমাদের অ্যাবসলিউট ট্রুথ জানাবার জন্য মাত্র 700 খানা শ্লোক দিলেন। এখন বলুন, 1 কোটি শ্লোক পড়বেন নাকি 700 শ্লোক পড়বেন? কোনটা বেটার? নিশ্চিতভাবেই 700। আমরা কেমন করে জানবো যে 700 শ্লোক পড়লেই এন্টায়ার ভেদিক লিটারেচার আমরা জানতে পারবো? প্রশ্ন আসতে পারে। আমি সেই প্রশ্নগুলি করছি যেগুলো হয়তো আপনাদের মনে এখন কাজ করছে। আমি চেষ্টা করছি আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকে যে বিষয়গুলো হয়তো মনে আসছে, এনকোয়ারি হচ্ছে, সেগুলিকে তুলে ধরে সেগুলিকে অ্যাড্রেস করার চেষ্টা করছি।
তারপরেও যদি আরো অনেক এনকোয়ারি থাকতে পারে, তো আমরা সুযোগ দেব আপনাদেরকে সেই সেই এনকোয়ারি গুলো করার, এবং আমরা চেষ্টা করব সেগুলিকে আবার অ্যাড্রেস করার। যাই হোক, তাহলে আমরা কেমন করে জানবো যে ভগবদ গীতা পড়লেই এন্টায়ার ভেদিক লিটারেচার আমরা জানতে পারবো? তারও অনেক যুক্তি রয়েছে। যেহেতু আমাদের সময় কম, আমরা যা কিছু প্রশ্ন করছি তার শয়ে শয়ে আর্গুমেন্ট রয়েছে আমাদের কাছে, কিন্তু আমরা একটা দুটো করে আর্গুমেন্ট নিচ্ছি, তা না হলে আমাদের এই কম সময়ের মধ্যে আমরা পুরো বিষয়টা বলতে পারবো না, যেটুকুনি আমরা বলতে চাইছি আজকে। তাই আমরা একটা দুটো করে এক্সাম্পল নিচ্ছি, কিন্তু মনে রাখবেন এর শয়ে শয়ে এক্সাম্পল, শয়ে শয়ে আর্গুমেন্ট দেওয়া যায়। সময়ের অভাবে আমরা সবটা আলোচনা করছি না। তো ভগবদ গীতা যে চূড়ান্ত, তার কি প্রমাণ? দেখুন, বেদের হেডলাইন্স হচ্ছে উপনিষদ। কেমন? বেদের একটা সিনপসিস বলা যেতে পারে উপনিষদ। ভগবদ গীতার সিগনিফিক্যান্স হচ্ছে এরকম, বলা হচ্ছে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। তো এই সংস্কৃত শ্লোকটির অর্থ কি? সর্ব উপনিষদ গাব, সমস্ত উপনিষদ, তাকে যদি একটি গাভীর সঙ্গে তুলনা করা হয়। উপনিষদ কটা? 108, 108টা উপনিষদ। কেমন? যদি এই সমস্ত উপনিষদের নলেজকে একটা গাভীর সঙ্গে তুলনা করা হয়, আমরা কম্পেয়ার করছি বোঝার সুবিধার জন্য। দগ্ধা গোপাল নন্দন, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন দগ্ধা, যিনি গাভীর দুধ দুইছেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। পার্থ বৎস, বৎস মানে বাছুর। তো পার্থ হচ্ছে অনেকটা যেন বাছুরের মতন। বাছুর কি করে? গরুর দুধ পান করে। সুধীর ভোক্তা, আর যারা সুধী, এই সুধী শব্দটি অনুগ্রহ করে ভালো করে খেয়াল করবেন। ধী মানে বুদ্ধি। আমাদের প্রত্যেকেরই বুদ্ধি আছে, কিন্তু আমরা কি সকলেই সুধী? সু মানে গুড, গুড ইন্টেলিজেন্স, অ্যাবসলিউট ইন্টেলিজেন্স, এটিকে অনেক সময় বলা হয় সুধী। দেখবেন অনেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ব্যাংক ডাকাতি করছে, বুদ্ধি আছে, নো ডাউট। যারা পেন্টাগনে হ্যাক করছে, প্রাইম মিনিস্টারের ওয়েবসাইটে হ্যাক করে ঢুকে যাচ্ছে, অবশ্যই তারা খুব বুদ্ধিমান, আমাদের থেকেও হয়তো অনেক বেশি বুদ্ধিমান, কিন্তু তারা সুধী নন, তারা মিসগাইডেড। তো যারা ভগবদ গীতাকে গ্রহণ করার চেষ্টা করছেন, তারা কিন্তু প্রকৃত যে অ্যাবসলিউট ট্রুথ সেটি জানার চেষ্টা করছেন। তাদেরকে বলা হচ্ছে সুধী। আমাদেরকে সুধী হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের যে ইন্টেলিজেন্স, সেটিকে সেই ইন্টেলিজেন্স যিনি দিয়েছেন তাকে জানবার কাজে ব্যবহার করতে হবে, তাহলে আমরা সুধী হব। তাহলে একটি গাভী, যেটি হলো সমস্ত উপনিষদের সার, সেই গাভীর দুধ দুইছেন মানে ওই জ্ঞানটি বের করছেন, মন্থন করে জ্ঞানটি বের করছেন কে? কৃষ্ণ ভগবান, যিনি কিনা সমস্ত উপনিষদের উৎস। আর কার জন্য? একদিকে পার্থ অর্জুন রয়েছে, বাছুর। গরুর দুধ কি কেবল বাছুরই খায়? বাছুর তো খায়, প্রথম খায়, বাছুরের পর মানুষেরা খায়। তো বাছুর দাঁড়িয়ে রয়েছে, সে প্রথম দুধ খাবে। যেমন অর্জুন কৃষ্ণের কাছ থেকে ভগবদ গীতা প্রথম লাভ করেছিলেন, তারপর সেই ভগবদ গীতা লক্ষ লক্ষ বছর ধরে সারা পৃথিবীর মানুষ লাভ করছেন। ওই কারণে আমাদের বলা হচ্ছে সুধী। দুগ্ধম গীতামৃতম মহৎ।
এই গীতার অমৃতময় দুধ এটি পান করছেন এন্টায়ার ওয়ার্ল্ডের সুধী মানুষেরা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি, একটা এভিডেন্স নিলাম যার মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে 1 কোটি শ্লোক পড়তে পারবো না, পড়ার দরকার নেই। মাত্র 700 খানা শ্লোক যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জীবন সাকসেসফুল হবে। দেখুন, আমরা কত পড়াশোনা করছি, কিন্তু আমাদের জীবনের অনেকেরই কোনো লক্ষ্য নেই, গোল নেই। যেগুলিকে আমরা গোল বলে মনে করি, সেগুলি কি প্রপার গোল হওয়া উচিত? কেউ বলেন আমার লক্ষ্য আমি চাকরি করব বা বিজনেস করব। কেন? টাকা ইনকাম করব, তারপর বাড়ি কিনবো, গাড়ি কিনবো, জীবনটা এনজয় করব, মারা যাব। এটা কি আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত? পশুরাও তাদের মতন করে এগুলি করছে, তারাও তাদের মতন করে জীবনটা এনজয় করছে, মারা যাচ্ছে। আমরাও যদি জন্মালাম, এনজয় করলাম, মারা গেলাম, ফিনিশ, তাহলে আমরা জাস্ট উন্নত পশু না। এটি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয়। উদ্দেশ্য হওয়া উচিত আমি কেন মরবো বারবার। আমি অনেক পড়াশোনা শিখলাম, ধরুন কেউ একজন বড় ডাক্তার হলো, FRCS করলো, FRCS এর ডিগ্রি হাতে নিয়ে যেদিনকে সে হসপিটালে জয়েন করবে, সেদিনকে মারা গেল, ফিনিশ। সারা জীবনের কষ্টের ফলে সে MBBS করে FRCS করে প্র্যাকটিস শুরু করবে, ফিনিশ। কেন আমরা এটাকে মেনে নেব? এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করা উচিত, বিদ্রোহ করা উচিত। আমরা বারবার জন্ম মৃত্যু মেনে নেব না। আমরা চাই না, তবু আমরা বুড়ো হয়ে যাই। কেউ চায় না, তবু সে একসময় জরাগ্রস্ত হয়ে যায়। আপনারা জানেন বিখ্যাত বক্সার, তার নাম হচ্ছে মোহাম্মদ আলী। তার বক্সিং এর একটা পাঞ্চের এত জোর, সমস্ত অন্য বক্সাররা রাত্রে দুঃস্বপ্ন দেখতো, এই বুঝি মোহাম্মদ আলীর একটা পাঞ্চ আমার গালে এসে পড়লো। তার হাতের এত জোর। সেই মোহাম্মদ আলী বৃদ্ধ বয়সে একটা চায়ের কাপ নিজের হাতে করে তুলতে পারতেন না। এই ডেস্টিনি কি মোহাম্মদ আলী চেয়েছিলেন? তার একটা হাতের মোলায়েম ছোঁয়া যারা যারা পেয়েছেন, তারা দুঃস্বপ্নের মধ্যেও সেটাকে আস্বাদন করতেন। সেই মোহাম্মদ আলী একটা চায়ের কাপ তুলতে পারবেন না। আমাদের প্রত্যেকেরই একদিন সেই দিন আসবে, একটা পেনকেও আমরা তুলতে পারবো না। আমরা কেন এটি মেনে নেব? জন্মের পর জন্ম, আসবো যাবো, আসবো যাবো, আসবো যাবো, এটা কি? হোয়াট ইজ দিস? এবং পরের জীবনে কোথায় জন্মাবো আমাদের কোনো কন্ট্রোল থাকবে না। হতে পারে বস্তিতে, হতে পারে রাজার ঘরে। কেন আমি কন্ট্রোল করতে পারবো না আমার নেক্সট লাইফকে? কন্ট্রোল করা যায়, রাস্তা আছে, কিন্তু আমরা যে ওই রাস্তাটা জানার চেষ্টাই করি না। আমরা কেবল ওই একটা ব্যাপারে ব্যস্ত, টাকা ইনকাম করব, এনজয় করব, মরে যাব। মরে যাওয়ার পর আবার তো আপনাকে জন্মগ্রহণ করতে হবে। আপনি বলতে পারেন আবার জন্মগ্রহণ করতেই হবে, তার কি প্রমাণ? বলতেই পারেন। তা সে সব প্রশ্নের উত্তর তো একটা ক্লাসে দেওয়া যাবে না, সেগুলো আমরা পরের ক্লাসে আসবো। সবকিছু নিয়ে আমরা একদম নিখুঁত আর্গুমেন্ট আপনাদের সামনে হাজির করব। আত্মা আছে কিনা, আত্মার পুনর্জন্ম হয় কিনা, তো সেটা অন্য টপিক, আমরা অন্য দিনে আলোচনা করব। যেহেতু সমস্ত শাস্ত্রে এটাই বলছেন আত্মা রয়েছে এবং আমাদের আবার জন্মগ্রহণ করতে হয়, তাহলে আমরা কেন আমাদের পরের জীবনটা কন্ট্রোল করব না? এমনকি পরের জীবনে আমরা যে মানুষের শরীর পাবো তারও কোনো গ্যারান্টি নেই। কুকুর বিড়াল হতে পারি, কালকে মারা যেতে পারি। যিনি আজকে রাজার ঘরে রয়েছেন, কালকে মারা গিয়ে পরের জীবনে কুকুর হয়ে জন্মাতে পারেন। এই অনিশ্চিত ভবিতব্যকে আমরা মানতে রাজি নই। এটা আমাদের ওপেন ডিক্লারেশন।
তার মানে এই নয় যে আমরা পড়াশোনা ছেড়ে দিয়ে সকলে সাধু সন্ন্যাসী হয়ে যাব। আমরা আমাদের পড়াশোনাও করব, চাকরি বাকরি সবই করব, তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের পার্মানেন্ট সলিউশনটাকেও আমরা খুঁজে বের করব। তাহলেই আমরা প্রকৃত হিউম্যানের কাজটা করব। অতএব স্পিরিচুয়াল নলেজ, অ্যাবসলিউট নলেজ, এটি আমাদেরকে গ্রহণ করতে হবে, যেটা কিনা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না। একমাত্র একটাই ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে ইসকন। সেই ইসকন ইউনিভার্সিটিতে এই স্পিরিচুয়াল নলেজের কালচার করা হয় এবং সারা পৃথিবী জুড়ে এর প্রচার করা হয়। আপনারা জানেন সমস্ত মেডিকেল কলেজ, আইআইটি, হ্যাঁ, প্রখ্যাত যেগুলো ইনস্টিটিউশন, সেখানে ইসকনের প্রভাবে শয়ে শয়ে সমস্ত ইয়ং জেনারেশন তারা এই নলেজকে গ্রহণ করছে। তারা আইআইটি পাসও করছে, তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল সায়েন্সও পাস করছে। দুখানাকেই রাখতে হবে। আমরা বলছি না যে ম্যাটেরিয়াল নলেজ দরকার নেই, অবশ্যই দরকার, কিন্তু স্পিরিচুয়াল নলেজটাও আমাদেরকে সাইড বাই সাইড চর্চা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এটি অবশ্যই একটা কম্পালসারি ম্যাটার। তো এখন তাহলে আমরা আজকের আলোচনায় এই পর্যন্ত নিশ্চিত হলাম যে আমাদের অ্যাবসলিউট নলেজটা প্রয়োজন, আর সেই অ্যাবসলিউট নলেজটা আসে একজন প্রপার টিচার, প্রপার সোর্সের মাধ্যমে। সেই প্রপার সোর্স হলেন গড বা কৃষ্ণ। কৃষ্ণ এন্টায়ার বেদিক লিটারেচারকে মাত্র ছোট্ট করে একদম ডাইজেস্ট করে 700খানা শ্লোক ভগবত গীতার মধ্যে দিয়েছেন। আর এই ভগবত গীতা যদি আমরা ঠিকঠাক করে অনুশীলন করি, স্কুটিনাইজিংলি যদি আমরা পড়ি, তাহলে এই সমস্ত মিস্ট্রিগুলো, প্রবলেম সলিউশনের রাস্তাগুলো আস্তে আস্তে ওপেন হতে থাকবে আমাদের সামনে। তো আমরা এই যে আমাদের ইউথ স্পিরিচুয়াল ক্লাস, সেখানে ভগবত গীতা কিন্তু সেইভাবে পড়বো না। ভগবত গীতা ক্লাসও আমাদের হয়, সেটা বুধবার এবং রবিবার দিন হয়। সেখানে যেভাবে শ্লোক ধরে ধরে স্টাডি করা হয়, এই ক্লাসে কিন্তু আমরা সেই স্টাডি করব না। বরং এই ক্লাসে আমরা সায়েন্টিফিক অ্যাপ্রোচের মাধ্যমে স্পিরিচুয়াল সায়েন্সকে জানার চেষ্টা করব। থিমেটিক স্টাডি, থিম অনুযায়ী আমরা বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব। তো আজকের আলোচনার আমরা এখানেই বিশ্রাম দিলাম।